আমরা এতক্ষণ ধরে শিক্ষা নিয়ে দীর্ঘ চর্চা করছি এবং সেক্ষেত্রে শিক্ষার বহু দিক নিয়ে আলোচনা হচ্ছে। একেবারে শেষ দিকে এসে আমরা শিক্ষার মেরু নিয়ে আলোচনা করলাম। প্রথম দিকে শিক্ষাটা ছিল দুই মেরু বিশিষ্ট প্রক্রিয়া, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী ছিল। পরবর্তীতে আমরা দেখলাম শিক্ষা ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, সেখানে শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে কারিকুলাম এলো। এবং একেবারে লেটেস্ট ধারণা হচ্ছে চার মেরু বিশিষ্ট প্রক্রিয়া শিক্ষা। এই চার মেরুতে কি কি রয়েছে? চার মেরুতে একদিকে শিক্ষার্থী, একদিকে শিক্ষক টিচার, একদিকে হচ্ছে কারিকুলাম এবং একটা হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ। এই বিষয়ে আমরা দীর্ঘক্ষণ চর্চা করছি। এখন একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, আমরা যে শিক্ষার্থীদের টিচিং করব, শিক্ষাদান করব, তো এখানে টিচিং এর উদ্দেশ্যটা কি? আমি লক্ষ্যের কথা বলছি না, সেটা অনেক ব্রড সেন্স। টিচিং এর উদ্দেশ্য কি হবে, অবজেক্টিভস অফ টিচিং কি হবে? আমরা এখানে অবজেক্টিভস অফ টিচিং নিয়ে কথা বলছি, এবং যখনই অবজেক্টিভস অফ টিচিং নিয়ে কথা হবে একেবারে বেঞ্জামিন ব্লুমের কথা চলে আসবে, একেবারে আসবেই এটা। এবং পাশাপাশি আমরা যখন অবজেক্টিভস অফ টিচিং নিয়ে কথা বলবো, শিক্ষার্থীর ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, তখন মহাত্মা গান্ধীর কথা চলে আসে। তো মহাত্মা গান্ধীর কথা আলোচনায় আমরা চলে আসছি। মহাত্মা গান্ধী, আমি এম গান্ধী লিখলাম। মহাত্মা গান্ধী উনি স্টুডেন্টের অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলেছেন, তবে অলরাউন্ড ডেভেলপমেন্টের মধ্যে শিক্ষার্থীর স্পেশালি কোন কোন দিক তিনি বলেছেন সেই বিষয়ে আমরা 3H ফর্মুলা তার জানি, খুব বিখ্যাত ফর্মুলা 3H ফর্মুলা, অর্থাৎ শিক্ষার্থীর হেড ডেভেলপমেন্টের কথা উনি বলেছেন, শিক্ষার্থীর হার্ট ডেভেলপমেন্ট বলেছেন, এবং শিক্ষার্থীর হ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলেছেন। এই তিনটে অংশ অ্যাকচুয়ালি প্রতীকীভাবে উনি বলেছেন। এই বিষয়গুলো বলতে তিনি কি বুঝিয়েছেন? অর্থাৎ একটা শিক্ষার্থীর হেড ডেভেলপমেন্ট বলতে তার চিন্তা শক্তি, তার বুদ্ধি, তার বিবেক ইত্যাদি ডেভেলপমেন্টের কথা বলেছেন, এবং হার্ট ডেভেলপমেন্ট বলতে ফিলিংস, আবেগ, সহমর্মিতা ইত্যাদি এই দিকগুলোর কথা বলেছেন, এবং হ্যান্ড বলতে স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন। হ্যান্ড বলতে স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন। একই রকমভাবে ঠিক মহাত্মা গান্ধীর এই শিক্ষা তত্ত্বকে অনুসরণ করে আমরা পরবর্তীতে দেখব বেঞ্জামিন ব্লুম 1956 সালে ব্লুমস ট্যাক্সোনমিতে তিনি তিনটি কথা বলেছেন, তিনটি ডোমেইনের কথা বলেছেন। ব্লুমস ট্যাক্সোনমির কথা যখন বলবো তখন আমাকে হাতে ক্যাপ নিতেই হয়। আমি ক্যাপটাকে এইভাবেই পড়ছি, তাহলে দেখতে সুবিধা হবে সবার। কেন ক্যাপ আমি মাথায় নিলাম, বেঞ্জামিন ব্লুমের নাম আসার সঙ্গে সঙ্গে কেন আমি ক্যাপ হাতে নিলাম, এটা একটু করে আমরা দেখতে পারবো। অবজেক্টিভ অফ টিচিং এর মধ্যে শিক্ষার্থীর তিনটা বিশেষ দিকের কথা তিনি বলেছেন। নাম্বার 1 কগনিটিভ ডোমেনের কথা বলেছেন। নাম্বার 2 অ্যাফেক্টিভ ডোমেন, এবং নাম্বার 3 তে উনি বলেছেন সাইকোমোটর, পি দিয়ে বানান কিন্তু, সাইকোমোটর ডোমেন। একটু লক্ষ্য করে দেখি তো, সিএপি ক্যাপ হচ্ছে না, সেই কারণেই তো আমি ক্যাপটা মাথায় নিয়েছি। অর্থাৎ বেঞ্জামিন ব্লুমের কথা যখনই আসবে তখন ক্যাপের কথা মনে পড়বে আমাদের। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে গান্ধীজি যে হেড ডেভেলপমেন্টের কথা বলেছেন, সেই একই রকম ভাবে কগনিটিভ ডোমেন এর উল্লেখ করেছেন ব্লুমস ট্যাক্সোনমিতে বেঞ্জামিন ব্লুম। হার্ট ডেভেলপমেন্টের কথা গান্ধীজি বলেছেন, এবং একই রকম ভাবে অ্যাফেক্টিভ ডোমেনের উল্লেখ করেছেন বেঞ্জামিন ব্লুম, এবং হ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলেছেন, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন মহাত্মা গান্ধী। একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি বেঞ্জামিন ব্লুম সাইকোমোটর ডোমেনের আওতায় নিয়ে এসেছেন এই স্কিল ডেভেলপমেন্টটাকে। আমরা পরবর্তীতে এই তিন ধরনের যে ডোমেন রয়েছে তাদের বিস্তারিত আলোচনায় চলে আসছি। এখানে একটা বিষয় উল্লেখ্য, এই ব্লুমস ট্যাক্সোনমির মধ্যে যে তিনটা ডোমেনের কথা উল্লেখ আছে, এই তিনটা ডোমেনের তিনটিই কিন্তু বেঞ্জামিন ব্লুম দেননি। এক্ষেত্রে কগনিটিভ ডোমেনটা বেঞ্জামিন ব্লুম দিয়েছেন, তবে অ্যাফেক্টিভ ডোমেনটা কিন্তু ক্রাথহোল কাছ থেকে আমরা পেয়েছি, এবং সাইকোমোটর ডোমেনটা পেয়েছি আমরা অনিতা হ্যারোর কাছ থেকে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবার আলোচনায় আসছি আমরা কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেনের বিস্তারিত চর্চায়। আমরা এখন আলোচনায় চলে আসবো কগনিটিভ ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডোমেনের অন্তর্গত যে সূচকগুলো রয়েছে সেই দিকে, অর্থাৎ ব্লুমস ট্যাক্সোনমির মেন বিষয়ে চলে আসছি। ব্লুমস ট্যাক্সোনমি আমরা 1956-এ পেয়েছি। এই 1956-এ ব্লুম কগনিটিভ ডোমেনের অন্তর্গত 6টি সূচকের কথা উল্লেখ করেছেন। সেই 6টি সূচক আমরা এখানে উল্লেখ করব, এবং এই 6টি সূচক পরবর্তীতে কিন্তু বেশ কিছু পরিমার্জন হয়েছে, রিভাইজ হয়েছে, সেটা আলোচনায় চলে আসছি। তো একেবারে সরল থেকে কঠিনের দিকে তিনি যেভাবে স্তরীভূত করে দিয়েছেন সেইভাবে আলোচনা করব। একেবারে প্রথম যে বিষয়টি আসবে ব্লুমস ট্যাক্সোনমির একেবারে সরল যে অংশটা, সেটা হচ্ছে একটা শিশু প্রথমত জ্ঞান আহরণ করবে, জ্ঞান নেবে, অর্থাৎ নলেজ প্রথমে সে নেবে।
নলেজ। এবং জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে সেটাকে সে বুঝবে, বোধ তৈরি হবে তার, সেই জন্য কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন। তারপরে সে কি করবে, সেটাকে অ্যাপ্লাই করবে, প্রয়োগ করবে তার প্রয়োজন মধ্যে, অ্যাপ্লিকেশন। এবং অ্যাপ্লিকেশনের পরে অ্যানালাইসিস করবে, সে ওটাকে ভেঙে চুরে দেখবে, বিশ্লেষণ করে দেখবে, অ্যানালাইসিস। অ্যানালাইসিস যখন সে করে ফেললো, তারপর এবার সিনথেসিস করবে, সংশ্লেষণ করবে, সিনথেসিস, এবং শেষ পর্যন্ত এভালুয়েশন করবে, মূল্যায়ন করবে। আমি কি শিখলাম, কি বোধ তৈরি করলাম, কি বর্ণনা করলাম বা কি সংশ্লেষণ করলাম, আমি এই পুরো বিষয়টা সে এভালুয়েশন করবে। এ ছিল বেঞ্জামিন ব্লুমের বা বেঞ্জামিনস ট্যাক্সোনমির এই কগনিটিভ যে ডোমেন, সেই কগনিটিভ ডোমেনের 6টা স্তর। একেবারে 1, 2, 3, 4 করে ধীরে ধীরে আমরা উপরে উঠবো। 1, 2, 3, 4, 5 এবং লাস্ট ফেজ হচ্ছে 6 নাম্বার। আমরা এটাকে একটা ক্লু দিয়ে মনে রাখতে পারি, অর্থাৎ অ্যাক্রোনিম তৈরি করতে পারি এদের প্রথম লেটারগুলো নিয়ে। অর্থাৎ প্রথমে আমরা কে পেয়ে যাচ্ছি, কে, তারপরে সি, এ দুটো আছে বলে এটাকে আমরা 2 লিখে দিতে পারি, যেভাবে H2O জল লিখি সেরকমভাবে। তারপরে এস এবং ই, কে সি এ টু সে, এস ই সে, এটা আমরা মনে রাখতে পারি। বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি যে ডোমেনের অন্তর্গত যে বিষয়টা রয়েছে সেইগুলো। পরবর্তীতে 2001 সালে বেঞ্জামিন ব্লুমের এই যে ট্যাক্সোনমি, এর পরিমার্জন হয়, রিভাইজ হয়। তো আমরা এখানে রিভাইজড ট্যাক্সোনমি লিখছি, রিভাইজড ট্যাক্সোনমি। সেটা কোন ইয়ারে বললাম, 2001। এই রিভাইজড ট্যাক্সোনমিতে এই বিষয়গুলো নাউন ফর্মে ছিল, এগুলোকে ভার্ব ফর্মে রূপান্তর করা হবে। এগুলো ছিল নাউন ফর্মে, এগুলোকে ভার্ব ফর্মে রূপান্তর করা হবে। এই বিষয়গুলোই মোটামুটি করে থাকবে, একটু চেঞ্জ আছে, কোন জায়গায় বিশেষ চেঞ্জ আছে সেটাও আমি আলোচনা করছি। একেবারে নলেজ যেটা ছিল, সেই নলেজটাকে এখানে বলা হবে রিমেম্বারিং, অর্থাৎ মনে রাখা, যা পেলো নলেজ সেটাকে সে মনে রাখবে। তারপরে হচ্ছে বুঝবে সেটাকে, এখানে যেমন কম্প্রিহেনশন বলা হয়েছে, এখানে আমরা বলবো আন্ডারস্ট্যান্ডিং। তারপরে এখানে যেটা অ্যাপ্লিকেশন আছে, এখানেও সেটাই থাকবে, তবে অ্যাপ্লাই বলবো, ভার্ব ফর্মে বলবো, অ্যাপ্লাই। নেক্সট এখানে দেখছি অ্যানালাইসিস, এখানেও অ্যানালাইসিস, তবে অ্যানালাইজ করবে ব্যাপারটাকে, অ্যানালাইজ করবে। পরবর্তীতে আমরা সিনথেসিস দেখছি এখানে, এইটাকে রিভাইজ সেকশনে এসে হাইয়েস্ট ফর্মে দেওয়া হয়েছে, তবে সিনথেসিসের রূপটাকে ক্রিয়েট বলে বলা হয়েছে। সিনথেসিসটাই হচ্ছে ক্রিয়েট। আর এখানে যে এভালুয়েশন ছিল, এই এভালুয়েশনটাকে এখানে 5 নম্বর ফর্মে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে এভালুয়েট, ভার্ব ফর্মে, এভালুয়েট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তৈরি হতে পারে যে ব্লুমস ট্যাক্সোনমির সঙ্গে তার রিভাইজ ট্যাক্সোনমিতে কোন অংশটা মূলত পরিবর্তন হয়েছে বা কোন দুটো মূলত পরিবর্তন হয়েছে। এখানে দেখছি আমরা এভালুয়েশন এবং সিনথেসিস, এই দুটো পরিবর্তন হয়েছে। সিনথেসিস পরিবর্তিত হয়ে কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। এভালুয়েশন পরিবর্তিত হয়ে কি হয়েছে, এভালুয়েট হয়েছে। এই বিষয়টা কিন্তু আমরা মনে রাখবো। আমরা রিভাইজ সেকশনেরও কিন্তু একটা অ্যাক্রোনিম তৈরি করতে পারি মনে রাখার সুবিধার জন্য, আর ইউ, এ দুটো মানে এ টু ই সি, অর্থাৎ এখানে বলতে পারি আর ইউ এ টু ই সি। এই অ্যাক্রোনিমটা এখানে আমরা মনে রাখতে পারি রিভাইজ সেকশনের জন্য। আর এইটা অ্যাক্রোনিম আমরা মনে রাখতে পারি বেঞ্জামিন ব্লুমের যে ট্যাক্সোনমি, তার কগনিটিভ ডোমেনের অন্তর্গত যে 6টি স্তর সেটা। এবার আমরা আলোচনায় চলে আসবো অ্যাফেক্টিভ ডোমেনের আলোচনায়। এই অ্যাফেক্টিভ ডোমেন কে দিয়েছিল না, ক্রাথহোল দিয়েছিল। একটু আগে আমরা যে রিভাইজড ট্যাক্সোনমিটা আলোচনা করলাম, সেই রিভাইজড ট্যাক্সোনমিটা অ্যান্ডারসন এবং ক্রাথহোল দিয়েছিল, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অ্যাফেক্টিভ ডোমেনের অন্তর্গত আমরা কোন সূচকগুলো দেখতে পারবো সেই নিয়ে আলোচনায় চলে আসছি। এখানেও বেশ কিছু সূচক আমরা দেখতে পারবো, সেগুলো পরপর আমি নিচে থেকে উপরেই সাজিয়ে দিচ্ছি একই রকমভাবে। অ্যাফেক্টিভ ডোমেন বলতে শিক্ষার্থীর ফিলিংসের দিকটা, হার্টের সঙ্গে যেটা রিলেটেড, আবেগ, বিবেক, সুখ দুঃখ, ভালোবাসা ইত্যাদি, এই বিষয়টার দিকে আলোচনা হচ্ছে এখানে। তো প্রথমত রিসিভ করবে একটা বাচ্চা, এবং এখানে একটা মূল বিষয় হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেনের, এখানে কিন্তু শিশুর ক্যারেক্টার বিল্ডিং হয়, ক্যারেক্টার বিল্ডিং তৈরি হবে এখানে অ্যাটিটিউড তৈরি হবে। সেই কারণে একজন শিক্ষকের এই বিষয়টা অত্যন্ত উল্লেখযোগ্য। একটা শিশু যা দেখছে সেটাই সে রিসিভ করছে, সেই জন্য ফার্স্ট
এক নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে রিসিভিং। যা দেখছে শিক্ষার্থী তাই সে নিচ্ছে, রিসিভ করছে। পরবর্তীতে যখন সে কিছু একটা পেল, গ্রহণ করলো, সেই সম্পর্কে সে রেসপন্ড করবে, রেসপন্ডিং প্রতিক্রিয়া দেবে। ও যা পাবে সেই অনুযায়ী তো প্রতিক্রিয়া দেবে, সেই জন্য রিসিভিং এর পরে হয়ে যাচ্ছে আমাদের রেসপন্ডিং। পরবর্তীতে ওই বিষয়টাকে সে ভ্যালু দিতে শুরু করবে, ভ্যালুইং। সে যা পেলো সেই অনুযায়ী প্রতিক্রিয়া দিল এবং সেই অনুযায়ী সে ভ্যালু প্রদান করবে, যে হ্যাঁ এটাই আমার জন্য উপযোগী, সেই হিসেবে সে ভ্যালু প্রদান করতে শুরু করবে এবং সেই মতো করেই অর্গানাইজ করবে সে, অর্থাৎ আমি যা পেলাম আমাকে এইভাবে এই বিষয়গুলো করতে হবে, সংগঠন তৈরি করবে সে নিজের মতো করে। তার চারিত্রিক গুণাবলীর মধ্যে যা এলো সেটাকে সে এবার প্রয়োগের জায়গায় নিয়ে যাবে অর্গানাইজেশনের মাধ্যমে, অর্গানাইজিং করে। এবং শেষ পর্যন্ত হচ্ছে ক্যারেক্টারাইজিং। তার মানে সে যা দেখলো, যা পেলো, সেই অনুযায়ী সে রেসপন্ড করলো, সংগঠন নিজের মধ্যে তৈরি করলো, এই করে করে সে শেষ পর্যন্ত এবার তার ব্যবহারে ফুটে উঠছে সেই বিষয়গুলো। সেই কারণে একটা শিশুকে ছোটবেলা থেকেই তার শিক্ষক হোক, তার অভিভাবক হোক, তাদেরকে সেই বিষয়গুলো তাদের সামনে দেওয়া উচিত, যেগুলো সে নিজের মধ্যে অর্গানাইজ করবে এবং শেষ পর্যন্ত সেইভাবে ক্যারেক্টারাইজ করবে। সেই অনুযায়ী কিন্তু অ্যাটিটিউড তৈরি হবে। এখানে আমরা একটা অ্যাক্রোনিম তৈরি করতে পারি। এখানে আর রয়েছে দুটো, R2 লিখলাম, VO এবং C, R2 VO C, এইটুকু মনে রাখতে পারি অ্যাক্রোনিমটা। যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের সাইকোমোটর ডোমেন। এই সাইকোমোটর ডোমেনটা কার কাছ থেকে পেয়েছি আমরা? সাইকোমোটর ডোমেন। সাইকোমোটর ডোমেনের ধারণাটা আমরা পেয়েছি অনিতা হ্যারোর কাছ থেকে। এই সাইকোমোটর ডোমেনেরও বেশ কিছু সূচক রয়েছে, সেই সূচকগুলো আমরা আলোচনায় চলে আসছি। একেবারে প্রথম যে সূচক সাইকোমোটর ডোমেনের, সেটা হচ্ছে একটা শিশু সে ইমিটেশন করে, তার মানে নকল করবে। সে যা দেখবে সে সেটাই নকল করবে। ছোট বাচ্চাদের আমরা সেরকমই দেখি, কিন্তু একেবারে ও যা দেখছে মোবাইলের পর্দায়, টিভির পর্দায়, সেই রকমই সে করার চেষ্টা করছে। ইমিটেশন প্রথমত। নেক্সট হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন অর্থাৎ সে একটা কৌশল নেবে। এবার যা দেখলো সে, যা নকল করলো সে, সেটা এবার সেই কৌশল নিয়ে নিজের মতো করে করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে প্রেসিশন। প্রেসিশন অর্থাৎ নির্ভুলতা। সে এবার ওটাকে প্র্যাকটিস করে করে নির্ভুল করার চেষ্টা করবে, স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করবে, প্রেসিশন। অ্যান্ড দেন আর্টিকুলেশন। আর্টিকুলেশন আর্টিকুলেশন মানে এবার সংযোগ করার চেষ্টা করবে, যে আমি যা পেলাম, যা দেখলাম, আমি এইভাবে নির্ভুল করার চেষ্টা করলাম এবং এটাকে এইভাবে করতে হবে। আমরা যখন ছোট ছিলাম, যখন নতুন কিছু শিখেছি, সাপোজ আমি সাইকেল চালাতে শিখেছি, বাইক চালাতে শিখেছি, বা যে কোনো গাড়ি চালাতে শিখেছি, তখন প্রথমে আমি দেখেছি কিভাবে কি করতে হয়, তারপর সেটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, তাই না? নির্ভুল করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত আমরা আর্টিকুলেশন, তার মানে কি করেছি, ওখানে সংযোগ সাধন করার চেষ্টা করেছি, এটার সঙ্গে এটা এইভাবে কাজ করতে হবে। এবং ফাইনালি ন্যাচারালাইজেশন, নিজের বিহেভিয়ারে সেটাকে আয়ত্ত করে ফেলেছি। অর্থাৎ পরবর্তীতে যখন আমি শিখে গেলাম চালানো, প্রথমে শেখার সময় কত আছাড় খেয়েছি, কিন্তু যখন শিখে গেলাম তখন ওটা ন্যাচারালাইজেশন করে নিয়েছি আমার মধ্যে। আমি যেভাবে খুশি তখন চালাচ্ছি, এটা নিয়ে একটা কোনো সমস্যা নেই। এখানেও যদি আমরা ধাপগুলো দেখি, 1 নম্বর ধাপ, 2, 3, 4 এবং 5, 5টা ধাপ রয়েছে এখানেও। প্রথমে 6টা ধাপ পেয়েছিলাম, এখানে 5 এবং এখানে 5টা ধাপ। এখানেও যদি আমরা অ্যাক্রোনিম তৈরি করি তাহলে দেখতে পাচ্ছি IMPAN, এখানে পাচ্ছি আমরা IMPAN, ইম্পান। সাইকোমোটর ডোমেনের যে স্তরগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা ইম্পানটা মনে রাখতে পারি খুব সহজে মনে রাখার জন্য। তো এই ছিল আমাদের ব্লুমস ট্যাক্সোনমির অন্তর্গত যে 3টা ডোমেন, সেক্ষেত্রে আমরা 3টা ডোমেনেরই চর্চা করলাম। এই 3টা ডোমেনকে নিয়ে একটা ছোট্ট রিভিশন আমরা এখন করব, যেন খুব সহজে আমাদের বিষয়টা মনে থাকে। আমরা এতক্ষণ ধরে অবজেক্টিভস অফ টিচিং, তার অন্তর্গত ব্লুমস ট্যাক্সোনমির যে অংশটা আলোচনা করছি, সেখানকার একটা ছোট্ট রিভিশন হয়ে যাক এবং ওখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম তার অ্যাক্রোনিমগুলো নিয়ে, শর্ট ফর্মগুলো নিয়ে আলোচনা করব এবং পুরো বিষয়টা খুব সহজে আমাদের মনে থাকবে। তো ব্লুমস ট্যাক্সোনমির অন্তর্গত টোটাল কটা ডোমেনের কথা বলা হয়েছিল? 3টা ডোমেনের কথা বলা হয়েছিল। কি কি ডোমেনগুলো? না, একটা ছিল, মনে পড়ছে তো, আমি মাথায় টুপি দিয়েছিলাম তখন, অর্থাৎ ক্যাপ দিয়েছিলাম। C ফর কগনিটিভ ডোমেন, তারপরে A ফর আমি যে ক্যাপ পরেছি মাথায়,
CAP। তো সিতে ছিল কগনিটিভ ডোমেন, এতে ছিল অ্যাফেক্টিভ ডোমেন এবং পিতে ছিল সাইকোমোটর ডোমেন। এই তিন প্রকার ডোমেনের কথা আমরা আলোচনা করেছি। তিন প্রকারের ডোমেনের আমরা শর্ট ফর্ম দিয়ে পুরো বিষয়টাকে সহজে মনে রাখবো। কগনিটিভ ডোমেন, তারপর হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন এবং শেষে হচ্ছে সাইকোমোটর ডোমেন। এই তিন প্রকারের ডোমেন আমরা রিভিশন করব খুব শর্ট ফর্মে। আচ্ছা, এখানে কগনিটিভ যে ডোমেন রয়েছে, কগনিটিভ ডোমেনের দুটো অংশ পড়েছিলাম আমরা না? একটা বেঞ্জামিন ব্লুমের যে স্তরগুলো ট্যাক্সোনমি সেটা পড়েছি এবং তার রিভাইজড যে ট্যাক্সোনমি সেটা পড়েছি। তো তার শর্ট ফর্মগুলো কি ছিল? এখানে ব্লুম ট্যাক্সোনমি কত সালে সেটা ছিল? সেটা ছিল 1956, 1956 সালে। ব্লুম ট্যাক্সোনমিতে টোটাল কটা সূচক ছিল? সেখানে ছিল 6টা সূচক। সূচকটার শর্ট ফর্মটা কি ছিল মনে পড়ছে? আশা করি মনে পড়বে। সেটা ছিল KCA2SE, তাই না? সেগুলো কি বিষয়ে আলোচনায় চলে আসছে। পরবর্তীতে আমরা যেটা রিভাইজড ট্যাক্সোনমি পেলাম, রিভাইজড কত সালে? 2001 সালে রিভাইজড। সেখানে শর্ট ফর্মগুলো আমরা কি মনে রেখেছিলাম? এখানে যেমন 6টা সূচক আছে, ওই একই রকম 6টাই সূচক ছিল ওখানেও, তবে সূচকের নামগুলো আলাদা ছিল। সেখানে সূচক ছিল RUA2EC, এই ফুল ফর্মটা ছিল এখানে। এই দুটো বিষয়কে আমরা একটু আগে আলোচনা করে নিই শর্ট ফর্মগুলো থেকে। ব্লুমস ট্যাক্সোনমিতে যে 6টা সূচক ছিল, সেই 6টা সূচকে প্রথমটা ছিল নলেজ, কে ফর নলেজ, দেন কম্প্রিহেনশন, তারপরে একটাই প্রথম এতে ছিল কি ছিল মনে পড়ছে? অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন, তারপরে ছিল অ্যানালাইসিস, আগে অ্যাপ্লিকেশন তারপরে অ্যানালাইসিস, এবং সিনথেসিস, আর শেষে ছিল এভালুয়েশন। কিন্তু যখন রিভাইজ হয়েছে এটা 2001 সালে, সেক্ষেত্রে একদম প্রথম যেটা সরল যেটা ছিল নলেজের পরিবর্তে, সেটা ছিল রিমেম্বারিং, এবং এগুলো সব ভার্ব ফর্মে ছিল, এগুলো সব নাউন ফর্মে ছিল। রিমেম্বারিং এর পরে হচ্ছে এখানে যেটা কম্প্রিহেনশন, এখানে যেটা ছিল আন্ডারস্ট্যান্ডিং। প্রথমে এখানে যেটা ছিল অ্যাপ্লিকেশন ছিল, যেটা সেই অ্যাপ্লিকেশনটা এখানে এলো অ্যাপ্লাইং ভার্ব ফর্মে। তারপরে যেটা ছিল অ্যানালাইজ বা অ্যানালাইসিস, সেটা এখানে বলবো অ্যানালাইজ ভার্ব ফর্মে বলছি। এখানে যে সিনথেসিসটা ছিল, এই সিনথেসিসটা এখানে হাইয়েস্ট অর্ডারে গিয়ে সি ফর ক্রিয়েট হয়েছিল, আর এভালুয়েশনটা এভালুয়েশনই ছিল। তাহলে সিনথেসিসটা পরিবর্তিত হয়েছে ক্রিয়েটে। এখান থেকে প্রশ্ন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এখান থেকে আসে। সিনথেসিসটা পরিবর্তন হয়েছে ক্রিয়েটে, রিভাইজড হয়েছে, এটা যেন মনে থাকে আমাদের। এবারে আসছি অ্যাফেক্টিভ ডোমেনে। অ্যাফেক্টিভ ডোমেনের শর্ট ফর্মটা আমরা কি মনে রেখেছিলাম? অ্যাক্রোনিমটা কি মনে রেখেছিলাম? মনে পড়ছে নিশ্চিতভাবে এখন? R2VOC, এখানে আর দুটো রয়েছে। প্রথম আর যেটা, সেই প্রথম আরটা হচ্ছে রিসিভিং, দেন দ্বিতীয় আর হচ্ছে আমাদের রেসপন্ডিং, রিসিভিং রেসপন্ডিং। তারপরে ভি ফর আমরা বলবো ভ্যালুইং, দেন অর্গানাইজিং, এবং শেষে হচ্ছে ক্যারেক্টারাইজিং। অ্যাফেক্টিভ ডোমেনের মাধ্যমে শিশুর ক্যারেক্টার বিল্ডিং হয়, চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়, অ্যাটিটিউড তৈরি হয়। নেক্সটে আমরা দেখছি সাইকোমোটর ডোমেনের যে অ্যাক্রোনিম তৈরি করেছিলাম আমরা, সেক্ষেত্রে পেয়েছিলাম ইমপান, IMPAN, ইমপান। I ফর ইমিটেশন, M ফর ম্যানিপুলেশন, P ফর প্রেসিশন, A ফর আর্টিকুলেশন, এবং N ফর ন্যাচারালাইজেশন। এই ছিল আমাদের তিনটি যে ব্লুমস ট্যাক্সোনমির যে তিনটি ডোমেন, সেই তিনটি ডোমেনের পুরো বিষয়টা। এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আমরা আয়ত্ত করে রাখবো। এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আসে, সে বিএড ডিএলএড হোক, কিংবা নেট সেট হোক, কিংবা SLST হোক না কেন, এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয় এই জায়গাটা।